শো লেটস গ্রো গ্রিন উইথ বাগান বন্ধু। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি মিস্টার কমলেশ নন্দীকে। কাকু কেমন আছো? ভালো আছি মা। আচ্ছা, তাহলে বাগান চলছে ভালো মতন? হ্যাঁ, বাগান চলছে। এখন শীতের সময় তো এখন সব রকম ফুল প্রায় শেষের দিকেই বলতে হবে। আচ্ছা আচ্ছা, যার জন্য আর কি ওই বাগান চলছে, ঠিকই চলছে। আচ্ছা আচ্ছা কাকু, বলছি যে তুমি তো মেইনলি জৈব সারের ওপরেই বাগানটা করো। তোমার এত বড় ছাদ বাগান, পুরোটাই মনে হয় জৈব। হ্যাঁ, পুরোটাই জৈব সারে। তো এই জৈব সার বাগানের জন্য কতটা উপকারী বা আমরা কিভাবে ব্যবহার করব, তুমি কিভাবে করো, এটা যদি একটু তুমি আমাদেরকে বলো। জৈব সার শুধু বাগানের জন্য উপকারী নয়, জৈব সার করাতে পরিবেশের উপকার হয়। যেরকম আজকাল পরিবেশ দূষণ হচ্ছে, সেটার জন্য কিন্তু জৈব সার খুব মুক্তভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। জৈব সারটা ব্যবহার করতে হবে, তাহলে কি দূষণ মুক্ত হবে। তারপর কথা হচ্ছে যে জৈব সারটা করছে জমির উর্বরা শক্তি। আচ্ছা আচ্ছা, কারণ জমির উর্বরা শক্তি বাড়ায়, পরিবেশ ভালো লাগে, একদম সুস্থ থাকে, আর পরিবেশের সাথে মিলিয়ে সবকিছু কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, মানে বাগান চর্চা সাথে সাথে মানে পরিবেশের কিন্তু কথাটা আমাদেরকে ভাবতেই হবে। মানে যেখানে কেমিক্যাল দিলে, রাসায়নিক সারগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তুমি বলছো যে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, তার কারণ কি, বেসিকটা আমি একটু বলে দিচ্ছি। সেটা আমি ক্ষেতের মধ্যে করি, জমিতে করি, কিংবা টবে করি। প্রথমত কথা, রাসায়নিক সার আর জৈব সারের মধ্যে একটাই মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে জৈব সার ধীরে ধীরে কাজ করে। আচ্ছা, যেরকম আমরা ইউজ করি হোমিওপ্যাথিক ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ ধীরে ধীরে কাজ করে, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ কি করে, ঝট করে কাজ করে। ওটা রাসায়নিক সারটা দিলে কি হবে, যে কাজ তো করবে, গাছও বাড়বে, ফলনও হবে, প্রচুর হবে, কিন্তু মাটিটাকে শেষ করে দিবে। মাটির উর্বরা শক্তি একদম জিরো হয়ে যাবে, এবং আমাদের শরীরের জন্য সেটা শরীরের জন্য ক্ষতিকারক, আমাদের খাওয়ার জন্য। কারণ আমরা যেরকম আমি করছি, আমরা যে খাওয়াটা গাছকে দিচ্ছি, সেই গাছটা খাওয়া খেয়ে তার ফল হচ্ছে। তার ফল যে হচ্ছে, সেই ফলটা আমরা খাচ্ছি, কিংবা ফুল ফল যাই হোক না কেন, ছোট আমরা বাগানিরা কি করি, ছোট মোটো কিছু না কিছু লাগাই, আর গাছের থেকে নিজের হাতে ফুলটা তুলতে, ফলটা তুলতে একটা আলাদাই একটা আনন্দ। আচ্ছা কাকু, তুমি বাগানে ফুল চাষ করো, তার সাথে কি আর কি করো? ফুলের সাথে আমি মোটামুটি সব রকমই করি। ফুল আছে, ফলের গাছ আছে, শাকসবজি আছে, তারপর যেটা আয়ুর্বেদিক গাছ আছে, সেই গাছ আমার কাছে আছে। বাহ, তা তুমি বলো যে জৈব সার আমরা মানে কিভাবে পাবো বা কিভাবে তৈরি করব? হ্যাঁ, বাড়িতে তৈরি করা যায় কিনা, তুমি যদি এগুলো সম্পর্কে একটু গুছিয়ে বলো, তাহলে মানে আমাদের ভবিষ্যতে যারা আমাদের দর্শক রয়েছে, তারা বাড়িতে ব্যবহার করতে পারবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা, আমি তোমাকে সেটা বলছি। সেটা হচ্ছে কি, জৈব সার তৈরি করা কিংবা জৈব সারের ব্যবহার করা, জৈব সারের উপাদান আমরা কিন্তু সব আমাদের বাড়িতেই আছে। আচ্ছা, এবং সেই জিনিসগুলো রোজানা কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করছি না, ওয়েস্ট করছি, মানে ফেলে দিচ্ছি। আচ্ছা, হয়তো গরুতে খাচ্ছে, না হলে কোনো সময় নালাতে দিলাম, কিংবা আমরা ডাস্টবিনে দিয়ে দিলাম। ডাস্টবিনে দিলে কিন্তু সেটা কোনো কাজে গেল না, ওয়েস্ট হয়ে গেল। তাহলে সেটা হচ্ছে কি, জৈব মানে কি, জৈব মানে হচ্ছে অর্গানিক। আমাদের অর্গানিকটা মানে কি, আমাদের আশেপাশে যেই সমস্ত জিনিসগুলো আমরা খাওয়াতে ব্যবহার করছি, যেরকম হচ্ছে যে আমরা প্রতিদিন আমরা ফল খাচ্ছি, ফলের খোসা, তারপর যেগুলো সবজি আনছি। হ্যাঁ, আজকাল বাজারে তো ফুলকপি, বাঁধাকপি পাওয়া যাচ্ছে পুরো গাছ, তো সেগুলো তো আমরা খাই না, শুধু ফুলটাকে খাই। তাহলে ওই যে একটা যদি 1 কেজি আমি কপি আনি, তার মধ্যে হয়তো 1/2 কেজি হবে, 1/2 কেজি ডাটা হবে, 1/2 কেজি এটা হবে, তাহলে আমরা ওইটাকে ফেলে দিচ্ছি। তারপরে পেঁয়াজ, রসুনের খোসা, ডিমের খোসা, কলার খোসা, এই সমস্ত খোসা হিসাবে যত ধরনের খোসা আমরা বাড়িতে খাই, সব ধরনের খোসাই কিন্তু আমরা সব ফেলে দিচ্ছি। সেটা ফেলে দেওয়ার জায়গায় আমরা যদি সংগ্রহ করি, যেরকম শহরে আমরা কি করি, যে প্রতিদিন তো আমরা নোংরা এদিক ওইদিক ফেলি না, আমরা একটা ডাস্টবিনে রাখি কিংবা একটা প্যাকেটে রাখি, সপ্তাহে একদিন কিংবা মিউনিসিপ্যালিটির গাড়ি আসলে দিয়ে দিই। সেই জিনিসটাকে যদি আমরা আরো 1 সপ্তাহ রাখি, তাহলে ওটা থেকে আমরা জৈব সার পাবো। আচ্ছা, সেটা কিভাবে করব? হ্যাঁ, সেটা হচ্ছে কথা হচ্ছে যে আমরা যে আমাদের যে ওয়েস্ট আছে, সেটাকে আমাকে 2 ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, একটা কি করতে হবে, যে শুকনো খোসা আর একটা ভিজা খোসা। খোসা মানে আমি যদি খোসা বলি, খোসা হচ্ছে তরকারির খোসা কিংবা ডাটা পাতা যা কিছু আছে ওয়েস্ট, যেগুলো রান্নাঘর থেকে বের হচ্ছে। হ্যাঁ, শুকনো খোসার মধ্যে কি হচ্ছে, শুকনো খোসা হচ্ছে যেরকম ডিমের খোলা,
তারপর পেঁয়াজের খোসা, তারপর রসুনের খোসা, এগুলো হচ্ছে শুকনো খোসা। কারণ এইটা যদি আবার জৈব সারের সাথে মিলাই তাহলে কিন্তু এই দুটোর মধ্যে কি হবে, আমাদের যে পচনটা আছে সেই পচনটা কিন্তু সঠিকভাবে হবে না। আচ্ছা, মানে দুটো একসাথে করা যাবে, দুটো একসাথে করা যাবে না। আর যেটা ওয়েস্ট মানে ওয়েট আর কি, শুকনো মানে কি যেরকম পেঁয়াজের খোসা, তারপর ডিমের খোসা, তারপর আছে রসুনের খোসা, যেগুলো আছে সেই খোসাগুলো। বাকি আমাদের ফল, শাক, সবজি যত কিছু আছে এগুলো বাদ দিয়ে সব কিন্তু আমরা একসাথে করতে পারি। আচ্ছা, একসাথে। সেটা হচ্ছে আমার যতগুলা বাড়িতে আছে কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের একটা ড্রাম, হয়তো 5 লিটারের 10 লিটারের একটা ড্রাম রাখলাম, যে পরিমাণ ওয়েস্টেজ আমাদের হয় সেই ড্রামটাতে আমরা রেখে ওই ড্রামটার মধ্যে প্রতিদিন ওগুলো রাখলাম। আচ্ছা, রাখার পর কি হলো, ওই যে জিনিসগুলোকে আমরা করব কি প্রতিদিন না, সপ্তাহে একদিন করে কিংবা একদিন 2 দিন পরে পরে ওগুলোকে উল্টাপাল্টা করে দিব। আচ্ছা, নেড়ে দিতে হবে। হ্যাঁ, উল্টাপাল্টা করে দিলে কি হবে, ওর মধ্যে ব্যাকটেরিয়া কিছু দিতে হবে না, ব্যাকটেরিয়া নিজে নিজে উৎপাদন হবে এবং পচন শুরু হবে। পচন শুরু হলে তখন আমরা ওটাকে কি করব, যে ড্রামের নিচে আমরা একটা ছোট ফুটা করে দিব। আচ্ছা, যেরকম ড্রামটা এরকম আছে, এখানে একটা ফুটো করে দিব নিচের দিকে। হ্যাঁ, ফুটো করে দিয়ে একটা পাইপ কিংবা স্ট্র লাগিয়ে দিলে তো টের পাবে। যখন দেখা যাবে যে ওইটার থেকে রস বেরোনো শুরু হয়ে গেছে, তখন আর ওইটাতে আমরা দিব না, খোসা দিব না। আচ্ছা, তখন হয়তো আরেকটা ড্রাম আমরা ব্যবস্থা করব, খোসা দিব না। তখন ওর থেকে যে এই রসটা, ওটা কিন্তু সার তৈরি হয়নি, কিন্তু ওর যে নির্যাস আছে, রসটা বেরোচ্ছে, ওই রসটাকে আমরা বাগানে কাজে লাগাবো। কিভাবে করব? আচ্ছা, সেটা বলছি। যেরকম আমরা 1 লিটার, যদি 1 লিটার না হয়, সাপোজ 1 গ্লাসও হলো, মানে যতটা পরিমাণ রস আমার পাত্রে থাকবে তার 10 পরিমাণ জল ওটাতে মিশাতে হবে, মানে 10 গুণ জল। হ্যাঁ, মানে 100 ml যদি আমার থাকে তাহলে আমাকে 1 লিটার ওটার মধ্যে জল দিয়ে তারপর ওটা গাছে ব্যবহার করতে হবে। প্রতিটা গাছে গাছ অনুযায়ী প্রতিটা গাছ অনুযায়ী দিতে হবে, এবং ওটাকে দিতে হবে যেরকম 1/2 লিটারের বেশি কোনো গাছে দেওয়া যাবে না। আবার যেরকম মিশ্রণটা 1/2 লিটার, মিশ্রণটা যখন ডাইলুট করা হচ্ছে, ওটাকে গুলে নেওয়া হচ্ছে, তখন ওটাকে কি হবে, যে 1/2 লিটারের বেশি একটা ছোট গাছে দেওয়া যাবে না। আচ্ছা, আবার বড় গাছ হলে হয়তো 1 লিটার কিংবা 1.5 লিটারও দেওয়া যেতে পারে, গাছের প্রয়োজনের সাইজ অনুযায়ী ওটা হবে। তারপর দেখা যাবে যে মোটামুটি 20 দিন থেকে 1 মাসের মধ্যে ওই যে উপরে পচনটা ছিল, যে তখন রস বেরোনো বন্ধ হয়ে যাবে, তার মানে আমার ওটা জৈব সার তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা কি ডাইরেক্ট গাছে ব্যবহার করা যায় না আরো কোনো প্রসেস? না, ওটা ডাইরেক্ট ব্যবহার করা যায়, কিন্তু একটা জিনিসই শুধু খেয়াল রাখতে হবে, যে ওর পচনটা যেন ঠিক হয়। আচ্ছা, ওটা এই যে সবজির খোসাগুলো যে পচে উঠছে, সেই পচা সবজির খোসাগুলো, ওগুলো কি আমরা ডাইরেক্ট মাটিতে মিশিয়ে দেব? হ্যাঁ, মাটিতে মিশিয়ে দেব, কিংবা চাপান সার যেটা আমরা বলি গাছে দেওয়া যেতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে। আর গাছে দেওয়ার পদ্ধতি হচ্ছে যে আমি যখন টবের গাছে দিব, তার গোড়ায় কিন্তু আমি সারটা দিব না, টবের গা ঘেঁষে একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো খোদাই করে ওটা দিয়ে দিব। আর যখন আমি টবের জন্য মাটি তৈরি করব, তখন ওটাকে পুরো মানে একদম রটা মিক্স করা যাবে, অ্যাজ ইট ইজ মিক্স করা যাবে, ওটার মধ্যে কোনো ডাইলুট করার দরকার নেই। আচ্ছা, এই যে জৈব সার ব্যবহার করছো, তুমি তো দীর্ঘদিন ধরেই করছো, এই জৈব সারগুলো গাছের জন্য কতটা উপকারী, মানে ফুল ফল পেতে কতটা সময় লাগছে বা কতটা হেল্পফুল গাছের জন্য? একদম ঠিক কথা। প্রথম হচ্ছে কি, যে প্রথমত আমাদের জানতে হবে যে একটা গাছের প্রাথমিক কি সারের দরকার। মানে একটা গাছ যদি গঠন করা হয়, যে আমি যদি কোনো প্রোটিন না দেই, মানে কোনো কিছু না দেই, যেরকম একজন ব্যক্তি আছে, মানুষ আছে, যারা নর্মাল ডাল ভাত খেলো, আমি অন্য কোনো নিউট্রিশন ওকে দিলাম না, তাও কিন্তু ভালো হবে, তাহলে ওই নিউট্রিশন গুলো পাবে কোত্থেকে? খাদ্যের থেকে। সেরকম খাদ্য হচ্ছে, প্রথম গাছের খাদ্য হচ্ছে এনপিকে। আচ্ছা, যেটা নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। আচ্ছা, এই 3টা হচ্ছে আসল জিনিস একটা গাছকে বৃদ্ধি করার জন্য। হ্যাঁ, এই 3টা কোনটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা কাজ করে যেরকম আমাদের যে নাইট্রোজেন আছে, সেটা নাইট্রোজেন যেটা আছে সেটা হচ্ছে পাতার আর কাণ্ডের গ্রোথ করে। আচ্ছা, আচ্ছা, মানে ওটাকে বাড়ায়, ঠিক আছে। আর ফসফরাস হচ্ছে যেটা রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে ফসফরাসে, রোগ প্রতিরোধ। আর একটা হচ্ছে পটাশিয়াম। ফসফরাসে মানে জৈব সারটা এরকম যে একটা উপাদানের মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকে,
যে এনপিকে আমি বলছি, এখন যদি বলো তুমি যে এনপিকে কিসে থেকে পাবো, তা আমি আগে পরবর্তীতে আমি যে যতগুলো জিনিস বলবো তার মধ্যে কিন্তু সবকিছুর মধ্যে এনপিকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই গাছগুলো থাকবে, আর এটার পরিমাণ মতো দিতে হবে। যদি আমি বড় গাছে দিই, বড় গাছে মানে যে মাটিতে গাছ আছে কিংবা বড় টবে গাছ আছে, তার পরিমাণ কিন্তু বেশি হবে। আর যখনই আমি টবে দিব, টবের আকার অনুযায়ী কিন্তু পরিমাণটা দিতে হবে। আচ্ছা, তুমি একটা স্ট্যান্ডার্ড মাপ বলো যে 8 ইঞ্চি বা 10 ইঞ্চির পটের জন্য, ন্যাচারালি আমরা 8 থেকে 10 বা 12 ইঞ্চি পটে বেশিরভাগ গাছগুলো করি, তো এই 8 বা 10-এর একটা স্ট্যান্ডার্ডে মাপে তুমি বলো তো কতটা পরিমাণ জৈব সার আমরা যদি আমি দিতে পারি একটা টবে। কারণ আমরা একটু আমি বলছি যে আমরা তো আর একটা টবের মাটি একবারে তৈরি করি না, অনেক কয়টা, মানে মনে করো মোটামুটি 10টা টবের করবো, কিংবা একটা টবের হলে একটা টবে করতে হবে। তাহলে করতে হবে কি, যেরকম আমি প্রথমে বলছি জৈব সার আমরা সাধারণত কি পাই, সেটা আমরা কি পাচ্ছি, গোবর সার। আর গোবর সার যদি গাছে দেওয়া যায় তাহলে অন্য কোনো সার দেওয়ার দরকার নাই, এনপিকে ওর মধ্যে কমপ্লিটলি এনপিকে আছে। যতগুলো জৈব সার আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে গোবর সার, গোবর পচানো। গোবর সার যদি দেই তাহলে কি হবে, মনে করে যে আমি যদি আমার 1 টব মাটি হয়, 1 টব মাটি আমি ধরে নিচ্ছি 2 কেজি কি 3 কেজি মাটি যদি হয়, তাহলে আমরা তার মধ্যে 100 থেকে 150 গ্রাম 50 গ্রাম পার কেজিতে মিশাবো। এটা কিন্তু প্রাথমিকভাবে যেরকম কি হয় যে যখন গাছটা লাগাবো, আমরা গাছ লাগাবো, চারা গাছ লাগাবো, তো অবশ্যই তো চারা গাছ ধীরে ধীরে বাড়বে। যেরকম বাচ্চা বড় হয় ছোট থেকে, তো তাকে কি হবে, প্রথমে কম খাওয়া পাবে। যেরকম আমরা সাধারণত দেই, এগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, তো একটা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। তো ওই জন্য বলছি যে আমরা যদি যখন খাওয়াটাকে দিব, আগে ছোট পটে দিব। আচ্ছা, ছোট পটে এটা জানে, কারণ এগুলো বিষয়গুলো কি ওইটা যাবে না, আমি সারের ব্যাপারটা বলছি। প্রথমে ছোট পটে দিব, ছোট পটে দিলে কি হবে, কম খাওয়া দিতে হবে, কম জল দিতে হবে। গাছটা হয়তো শেকড় ধরতে কিংবা গ্রোথ হতে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত লাগবে। তারপর 10 দিনের পরে যখন দেখা যাবে গ্রোথ শুরু হয়ে গেল, মোটামুটি 1 সপ্তাহ তো রাখতেই হয়। 1 সপ্তাহ রাখলে কি হয়, গ্রোথ শুরু হয়ে যায়। যখন গ্রোথ শুরু হবে তখন ওকে একটা বড় পাত্রে স্থানান্তরিত করব। আচ্ছা আচ্ছা। কিন্তু মিক্সচারটা তখন কি হবে, ওই মিক্সচারটাই বেশি পরিমাণে হবে, আর কি বেশি পরিমাণে হবে, তাহলে ও খাওয়াটা পাবে। আচ্ছা, ছোট পট আর বড় পটের মধ্যে ডিফারেন্স আছে, অনেকের এটা মনে প্রশ্ন থাকতে পারে কেন ছোট পটে দিব। ছোট পট আর বড় পটের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, যখন আমরা একটা চারা লাগাই, সেই চারাটা সবার আগে কি করে, নিজেকে মজবুত করার জন্য শেকড় ছাড়তে থাকে, শেকড় বৃদ্ধি করে। ও কিন্তু তখন নিজের শরীরের চিন্তা করে না, কিন্তু আমি যেখানে আস্থানা আমার আছে, সেই আস্থানাটাকে আমি মজবুত করব। এখন কি হয়, যখন শেকড় বৃদ্ধি করে, তাহলে আমরা মাটির যদি গাছ দেখি, আজকে যদি এখানে একটা আম গাছ থাকে, তো দেখা যায় 1/2 কিলোমিটার দূরে ওর শেকড় পাওয়া যাচ্ছে। সেরকম গিয়েছে, যখন ও ছোট পটে দেওয়ার কারণ হচ্ছে, যখন 8 দিন 10 দিনে যখন ও শেকড়গুলোকে ছাড়বে, রুট যখন গ্রোথ হবে, তখন ছাড়ার পরে কি নিচে তো জায়গা কম টবের, যখন ওই টবের সাথে আটকা পড়ে যাবে তখন ও ঘুরবে। টবের সাথে যখন আটকা পড়ে যাবে তখন কিন্তু শেকড়টা ঘুরবে। আচ্ছা, সেই ঘোরার সময় ও জানবে যে আমার আর বাইরে, যে এর বাইরে এটা আমার গন্ডি, বাইরে যাওয়ার নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, নিজেকে বড় হতে হবে। তখন ও গ্রোথটা গাছের মধ্যে দেয়। আচ্ছা, ওই যখনই ওই গ্রোথটা দেওয়া শুরু হবে, শিকড় যখন বিন্যাস হয়ে গেল, তখন গ্রোথটা দেওয়া যখন শুরু হবে, তখন কিন্তু ও গাছ বাড়তে শুরু করবে। আচ্ছা, তারপর কি হবে, এখন সার দিতে হবে মোটামুটি ফ্রিকোয়েন্সি 15 দিন থেকে 30 দিনের মধ্যে একবার। আচ্ছা, মানে একবার প্রয়োগ করার পরে 15 থেকে 30 দিন পরে আমরা আবার ওই হিসাবে গাছের গ্রোথ হিসাবে ওটা দেখলে বোঝা যাবে যে এই গাছটা আছে, এই গাছটা কতটুকু এর আছে, কি দরকার পড়তে পারে। যে গাছের পাতাগুলো তো লালচে হয়ে গেছে, তখন আমাকে নাইট্রোজেন দিতে হবে। আচ্ছা কাকু, এই যে তুমি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো বললে, এগুলো কোন কোন সবজি থেকে কোনটা পাওয়া যায়, মানে কোন সবজি থেকে আমরা নাইট্রোজেন পাবো, ফসফরাস পাবো, আলাদা করে তুমি যদি একটু বলো। আচ্ছা, এটা কথা হচ্ছে যে আমাদের প্রথমে আমি বলবো যে জৈব সারের উৎস কি, কোথা থেকে জৈব সার পাই, এবং জৈব সারের মধ্যে কিন্তু ভাগ আছে। তো জৈব সারের উৎস হচ্ছে, একটা হচ্ছে কম্পোস্ট।
কম্পোস্ট মানে যেটা পচে যায়, তাকে তো আমরা কম্পোস্ট বলি। তাহলে একটা হচ্ছে কি পচে যায়, এখন কি পচে যাবে, ফলের খোসা এগুলো সব একসাথে একটা পচে গেল। আরেকটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এখন ভার্মি কম্পোস্ট আর কম্পোস্টের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ভার্মিটা কি দিয়ে তৈরি হচ্ছে, কেঁচোর কম্পোস্ট ওটা। আচ্ছা, ওর মধ্যে কি হচ্ছে যে কেঁচো যে ওগুলোকে খেয়ে যে আমাদের যে বর্জ্য পদার্থ আছে, খোসা গোবর এগুলো যেগুলো আছে সেগুলো খেয়ে ও যেটা পায়খানা করছে আর কি, যদি আমি শুদ্ধ কথা বলি, মলত্যাগ করছে, তাহলে ওই মলটা থেকে যে সার হয় সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের ভিতরে কিন্তু যত উপাদান গাছের দরকার আছে সেই সম্পূর্ণ উপাদান ওর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের যেগুলো জৈব সার আমরা ব্যবহার করি, প্রতিটা জৈব সারে নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, ক্যালসিয়াম সমস্ত কিছু কিন্তু ওর ভিতরে আছে। আচ্ছা, তাহলে এই যে রাসায়নিকের ক্ষেত্রে যেমন আলাদা করে ফসফরাস কিনতে পাওয়া যায় বা পটাশিয়াম আমরা ব্যবহার করি বা আলাদা আলাদা ভাবে ব্যবহার করি, তাহলে জৈব সারের ক্ষেত্রে এরকম কোনো ভাগ নেই, আমরা পুরোটাই ওরকম মানে ইনবিল্ট পাই একটা কম্পোজের মধ্যে। আচ্ছা, এটাই পাই। একটা আমি এখানে কথা বলে দিচ্ছি, রাসায়নিক আর জৈব সারের মধ্যে মানে ডিফারেন্স কোথায় আছে। রাসায়নিক সার হচ্ছে কি, মানে ওই আমি একটু কিছুক্ষণ আগে বলেছিলাম না যে রাসায়নিক সার ধরে নাও অ্যালোপ্যাথিক ওষুধ, আর জৈব সার ধরে নাও তুমি আয়ুর্বেদে, মালিশ, নেচারোপ্যাথি যত কিছু আছে, হোমিওপ্যাথি, এগুলো হচ্ছে এটা। জৈব সার, রাসায়নিক সারে কি হবে, তুমি যেই ফসলে যখন যেই মনে করো যে এনপিকে দিলে কি হবে, গাছের গ্রোথ বাড়বে, গাছের ফলন ভালো হবে। হ্যাঁ, ফসফরাস অনেক সময় কি গাছের খাদ্য এবং গাছের কাণ্ডকে শক্ত করার জন্য ফসফরাস ব্যবহার করা, ওই জিনিসটা দিয়ে তোমার ওই ফসলটা তুমি পেয়ে গেলে, কিন্তু যখন তুমি ওই ফসলটা পেলে তোমার জমিটাকে কিন্তু ও খারাপ করে দিল, নষ্ট করে দিল, নষ্ট হয়ে যাচ্ছে, আর ওর মধ্যে অবশিষ্ট কিছু থাকলো না। এখন এনপিকে দিলে কি হবে, যেরকম আমি ধরি একটা হাড়ের গুঁড়ো কি হয়, যেটা আমি হাড়ের গুঁড়োর মধ্যে কি আছে আমরা দেখি, বোন ডাস্ট, বোন মিল। বোন মিল হচ্ছে হাড়ের গুঁড়ো, বোন ডাস্ট হচ্ছে হাড়ের যেটা পাউডার। এখন কি হচ্ছে, যদি আমি হাড়ের পাউডারটা ব্যবহার করি তাহলে ওই পাউডারটা আমি 1 মাসের মধ্যে ওর থেকে কাজ পাবো। আর যদি আমি বোন মিল ব্যবহার করি, যেটা টুকরো 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 আছে, ওটা কমসে কম 6 মাস পরে ওর উপকার পাবো। আচ্ছা, তাহলে মনে করো আমি যদি আজকে আলু লাগালাম কি একটা অন্য কোনো ফুলের গাছ লাগালাম, তাহলে আমি ওর কাছে ওর মধ্যে যদি হাড়ের গুঁড়ো আমি 1 চামচ কি 2 চামচ 5 চামচ যে যতটুকুই আমি দিলাম, সেই কিন্তু আমার এই গাছটা কিন্তু সম্পূর্ণ খেতে পারলো না, থাকলে কি হবে, ওটা ফাদার হয়ে যাবে। যেরকম আমাদের যেরকম মানে রেকারিং ডিপোজিট, ওটা মনে করে ধরে নাও যে রেকারিং ডিপোজিট আছে। এখন জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট আছে, তারপর কম্পোস্ট আছে, পাতা পচা সার আছে, সবজির খোসা, ফলের খোসা, এই সমস্ত কিছু আছে, হাড়ের গুঁড়ো, তারপর নিম খোল, সরষের খোল, বাদাম খোল। তবে এই যে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এগুলো যে আছে, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এগুলো কিন্তু মানব দেহের জন্য উপকারী। আচ্ছা, মানব দেহের জন্য কিন্তু উপকারী আছে। কিরকম আমরা উপকার পাবো এখান থেকে? আমার ওর মধ্যে যে কিছু জিনিস আছে, যেরকম আমি যদি ধরি যে বাদাম খোল কিন্তু খুব পুষ্টিকর, এবং ওর ভিতরে সালফার আছে। সালফার কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা উপাদান। আচ্ছা, তো এরকম হয় যে ওটা খাওয়ার ব্যাপার, ওটা আবার আলাদা, আমাদের গাছে দেওয়ার সময় ওটা কিন্তু এগুলো ব্যবহার করার ফলে যে আমরা ফল বা শাকসবজি যেটা আমরা বাগানে ফলাচ্ছি, সেটা আমরা যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব, তখন আমাদের শরীরের মধ্যে সেই উপাদানগুলো চলে আসবে, সেটা আমাদের শরীরের জন্য উপকারী। আচ্ছা, এই যে জৈব সার, এটা তো একটু ধীর গতিতে কাজ করে তুমি বলছো, তাহলে এর জন্য তো বাগানীদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে নতুন বাগানীরা মানে এই যে জৈব সার যদি ব্যবহার করে, তাহলে তাদের কতটা পেশেন্স নিয়ে এগোতে হবে? হ্যাঁ, যারা নতুন বাগানি করছে, সবার আগে আমি একটা কথা বলি, কথা এটা হচ্ছে যে বাগান করতে গেলে ধৈর্য ধরতে হবে। কারণ কি, বাগানে আমরা একটা শিশুকে ধীরে ধীরে বড় করি, যেরকম আমাদের বাড়ির শিশু আছে, মানব আছে, ধীরে ধীরে কিন্তু আমরাই করি। ধৈর্য প্রথম কথা হচ্ছে ধৈর্য। আর ধৈর্য কি হবে, 1 নাম্বার থেকে আরম্ভ করে আজীবন ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এটা তো কারো হাতে নেই। আমি যদি একটা জিনিস মনে করো, আজকে কোনো একটা জিনিস আমার দরকার, ছোট হলো, আমি একটা বড় কিনে নিয়ে এলাম, কিন্তু আজকে একটা গাছের যদি কাঠবিড়ালি খেয়ে নিল, সেই গাছটা কিন্তু আমি আর কোনোদিন করতে পারবো না, ওর থেকে আবার বেরোবে, ততক্ষণ ধৈর্য করতে হবে, অপেক্ষা করতে হবে, ন্যাচারাল প্রসেসে এগোবে। কারণ ও নিজের ভাবে আগায় আর কি, এটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জায়গার চয়ন করা।
মানে আমি কোন রকম জায়গায় লাগাবো, তারপর ওই জায়গায় কি কি ফসল আমি লাগাতে পারবো, কি কি ফুল লাগাতে পারবো, কোন ফুলটা, মানে এটা ধৈর্যও ধরতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, তো সেই জ্ঞানটা মানে নতুন বাগানিরা কিভাবে অর্জন করবে? গাছ লাগাতে লাগাতে, না আগে পড়াশোনা করে তারপরে মাঠে নামবে? নতুন বাগানিরা কি করতে হবে, যে আমরা মোটামুটি যারা আমরা দেখি, আর আজকাল কি হয়েছে যে আমাদের যেরকম বাগান বন্ধু গ্রুপ আছে, বাগান বন্ধু গ্রুপ তো আমরা নানানভাবে কাজ করছি, তাহলে ওখানে কি হবে যে এই যে কাজ করছি, আর আজকাল সোশ্যাল মিডিয়া হওয়াতে কি হয়েছে যে সবাই সবকিছু কিন্তু ইজি জানতে পারছে। একদম। যখনই দেখলো এই বাড়িতে এটা করেছে, মানে পারমিতা এই গাছটা করেছে, তখন আমি ফট করে কোনোভাবে ফোন নাম্বার জোগাড় করে কারো না কারো কাছে পেয়ে যাবো সোশ্যাল মিডিয়াতে। এছাড়া আরেকটা কি হয় যে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে যে একজনের ফোন নাম্বার যদি কখনো গুগলে রেজিস্টার হয়ে যায়, তাহলে সবাই ওটাকে খুঁজে পেতে পারে। ওইভাবে জানতে হবে, নাহলে কাউকে জিজ্ঞাসা করতে হবে। আর চুপচাপ বসে থাকলে তো কিছুই হবে না, কারণ আজকাল কি হচ্ছে যে আমরা ছাদের উপরেই বেশি বাগান হচ্ছে, ছাদ বাগানে কিন্তু বেশিরভাগ, কারণ শহরে মাটিতে জমি নেই। তারপরে যেরকম আমার মতো ব্যক্তি হবে, তো ছাদ বাগানেও সন্তুষ্ট হবে না, কারণ আমার কাছে 2000 2500 টব হবে, আরো মনে হয় যে আরো নিয়ে আসি। একবার যখন সে মানে ওর মধ্যে মনোনিবেশ করবে আর ইন্টারেস্ট পেয়ে যাবে, তখন কিন্তু সে আর কোনো বাধা দেখবে না। তার মানে কাকু যেটা বলতে চাইছে নতুন বাগানীদের জন্য, যে গাছ লাগাও, গাছ লাগাতে লাগাতে অভিজ্ঞতা অর্জন করো এবং ধৈর্য ধরলে কিন্তু আস্তে আস্তে সেই গাছটা একটা পরিণত পর্যায়ে পৌঁছবে, এবং তারপর নিজের বাগানের শোভা বা ফুল হলে ফুলের শোভা বৃদ্ধি পাবে, বা ফল বা সবজি হলে তার পরিণত রূপ আমরা দেখব, এবং সেটা নিয়ে কিন্তু আমরা উপভোগ করতে পারবো, এবং তারপরে আস্তে আস্তে গাছের সংখ্যা একদম বাড়বে এবং অভিজ্ঞতাও বাড়বে। যেরকম আমি বলছি, যেরকম মনে করো যে নানান রকম ফল বাজার থেকে কিনে খাচ্ছি, আজকে আমি একটা ছোট্ট গাছে একটা টমেটো, আমি ধরে নিচ্ছি একটা টমেটো আমার হলো, সেই টমেটোটা পাকা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, সেই টমেটোটা যখন আমি খাবো তখন আমার জিভ বলবে যে আমি এতদিন কি টমেটো খাচ্ছি। একদম স্বাদেই আলাদা। শুধু স্বাদ নয়, মনে করো যে একটা লঙ্কা গাছ আছে, একটা লঙ্কা গাছে যদি আমার 4-5টা লঙ্কা হয়, সেই নিজের গাছ থেকে নিজের লঙ্কা তুলে নিয়ে এসে নিজে খাওয়া, এটা একটা আনন্দ আলাদা। এই আনন্দটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। কাকু, জৈব সার ব্যবহার যে বিধিটা তুমি আমাদেরকে বললে, এখানে কি বেশি পরিমাণ দিলে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ক্ষতির সম্ভাবনা আছে। তার কারণটা কি হচ্ছে, এটার সাথে কিন্তু লিঙ্ক আছে আলাদা। সেরকম কি হচ্ছে, আমি যদি জৈব সার যদি বেশি দেই, তাহলে কি মাটির স্যাঁতস্যাঁতে হবে, আর মাটি যদি শুধু জৈব সার নয়, মানে জলের পরিমাণে যদি বেশি দেই, মাটির স্যাঁতস্যাঁতে হবে, স্যাঁতস্যাঁতে হলে একটু শ্যাওলা হলে কি হবে, ওর মধ্যে অক্সিজেন যেতে পাবে না। আচ্ছা, আর এটাই কিন্তু ডিফারেন্স। আমি বলছি যে এই কথাটা তখন আমার মনে হয়নি, আমি এখন বলছি যে জৈব সার ব্যবহার করাতে মাটিতে কিন্তু অক্সিজেন অনবরত যাতায়াত করতে পারে। আচ্ছা। আর কিন্তু রাসায়নিক সার ব্যবহার করলে সেই অক্সিজেনের পরিমাণ মাটিতে থাকবে না। আচ্ছা, এখন বলছি যেটা তুমি জিজ্ঞাসা করেছো, যে বেশি দিয়ে দিলে কি হবে, গাছ অতিরিক্ত খেয়ে নিবে, নিলে গাছের বৃদ্ধি অতিরিক্ত হবে, আচ্ছা, ফল ফুল কম হবে। আচ্ছা, এখানেই অনেকে ভুল করে, যে অনেকের এরকম সমস্যা আমাদের কাছে এর আগে অনেক বলেছে, যে গাছের বৃদ্ধি খুব সুন্দর, পাতা বা গাছের যে হেলথ সেটা সবটা দেখতে সুন্দর লাগছে, কিন্তু ফল আসছে না বা ফুল আসছে না কেন? তাই জৈব সারেরও এইরকম একটা ব্যাপার থাকে, যে বেশি পরিমাণে গাছের ক্ষতি হয়। বেশি পরিমাণ দিলে ক্ষতি হবেই, জল বেশি দিলে ক্ষতি হয়ে যাবে, সার বেশি দিলেও ক্ষতি হবে। কারণ সার বেশি দিলে হয়তো দেখা গেলো, এটা আমি বলছি না যে গ্রোথ বেশি হয়ে যাবে, সার বেশি দিলে দেখা গেলো যে গাছ নিতে পারছে না, তখন গাছ খেতে পারছে না, তখন গাছ কি হবে, গাছ ঝিমিয়ে যাবে। তার মানে আমাদের না কম না বেশি, মোটামুটি একটা পরিমাণ মতো বুঝে সব গাছে জৈব সার হলেও সেটা পরিমাণ মতো বুঝেই আমাদের দেওয়া উচিত। তবে জৈব সারের কোনো সাইড এফেক্ট নাই। আচ্ছা কাকু, এই যে জৈব সার যখন আমরা কম্পোস্ট করছি, যেটা তুমি বললে যে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে সবজির খোসা থেকে আমরা করছি, বা ধরো গোবর সার, ভার্মি কম্পোস্ট, সবেতেই একটা ধরো ছত্রাকের ব্যাপার থাকে। আমরা অনেক সময় দেখি যে বেশি পরিমাণে সার এক জায়গায় রাখা থাকলে সেখানে একটা সাদা সাদা ফাঙ্গাসের মতন ধরে গেছে, বা কম্পোস্ট যখন আমরা সবজি থেকে করছি তখন একটা দুর্গন্ধ বেরোয়। তো এই সমস্যাগুলো আমরা কিভাবে এড়োবো? হ্যাঁ, এই সমস্যা হচ্ছে যখন প্রথমত কথা হচ্ছে একটা আমরা প্রপার জায়গা মানে করব,
করার পর প্রপার জায়গায় যে কি পরিমাণে মানে কীরকম জায়গা, যেরকম ছোট বাড়ি আছে সেই ছোট বাড়িতে হয়তো কোনো একটা জায়গা হবে কর্নারে, আমি ওটাকে রাখতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে ওর উপরে ঢাকনা দিয়ে রাখবো। আচ্ছা, ঢাকনা দিয়ে রাখবো। আর তারপর কি হবে, গন্ধ তো একটু বেরোবে, কারণ কম্পোস্ট মানেই পচানো, হ্যাঁ, তো গন্ধ তো বেরোবে। তা আমরা রাখবো, যেরকম আমাদের যেরকম বাথরুমে গন্ধ কখনো কখনো হয়ে যায়, তখন আমরা বাথরুমটাকে পরিষ্কার করি, তাহলে ওকে ঢাকনা দিয়ে দিব। সময় মতো ওকে ঘাঁটতে হবে, আচ্ছা, ঘেটে দিলেই ওরকম হবে। যেরকম আছে মানে কর্ম করতে হলে মানে খেতে হলে কর্ম করতে হবে, তাহলে ওরও তো সবকিছু আছে। আচ্ছা, এখন হ্যাঁ, এই যে ফাঙ্গাস যদি ধরে, হ্যাঁ সেটা গাছের জন্য কি ক্ষতিকারক? মানে জৈব সারের মধ্যে যে সাদা সাদা ফাঙ্গাস গুলো, প্রথমত কথা হচ্ছে গাছের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে সেটা যদি কম্পোস্ট ঠিক মতো না হয়, আচ্ছা আচ্ছা, পচনটা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু ওটাই করা যাবে, ওটা কিন্তু গাছে দিলে ক্ষতি হবে, গাছে দিলে ক্ষতি হবে। কারণ কি, যখন কম্পোস্ট হয় ওর মধ্যে থেকে একটা গ্যাস বের হয়। কি গ্যাস বের, যেরকম আমি একটা দুইটা আমার জানা আছে, যেরকম মিথাইল গ্যাস বের হয়। মিথাইল গ্যাস জ্বলনশীল, ওর একটা আলাদা গন্ধ আছে। তো ওই গ্যাসটা যদি বের হয় তো ওকে ঢেকে রাখতে হবে, তো বেরোবে তো নিশ্চয়ই। ওই গ্যাসটা যদি ওর মধ্যে থাকে তাহলে ওটা গাছ পাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে চাই, যে গাছের খাদ্য হিসাবে যে তরল সারও কিন্তু ব্যবহার করা যায়, সলিড সার এবং তরল সার। তরল সারের মধ্যে কি কি রয়েছে? তরল সারের মধ্যে যেরকম নিম খোল, যতগুলো খোল আছে আর কি, নিম খোল, তারপরে সরিষার খোল, ঠিক আছে, তারপর ওই যে ভাতের ফ্যান, চাল ধোয়া জল, আচ্ছা, কোনো কিছু কিন্তু ফেলানো নয়, আমরা এগুলো সব ড্রেনে ঢেলে দিই। আমরা চাল কখনো, আমি বলবো আজকের পর থেকে যারা এইটা দেখছেন, চাল কখনো বেসিনে ধুবেন না, কিংবা রান্নার ওই সিস্টেমের ভিতরে গিয়ে ধুবেন না। কিন্তু সবাই ওই চালের জলটাকে রাখবেন একটা কিছুতে, কিচ্ছু করতে হবে না চালের জলটাকে। ওই চালের জলটাকে কি করতে হবে, আপনি যেতে যেতে, স্কুল যেতে যেতে কিংবা বাইরে যেতে যেতে একটা গাছের গোড়ায় দিয়ে দিলেন, আজকে একটা, কালকে একটা, পরশুদিন একটা, ওটা বেস্ট হবে না। ভাতের মার যেটা বলি, ভাতের মার কিংবা ভাতের ফ্যান আমরা যেটা বলি, ভাতের ফ্যানটা কি হয়, যে গরম গরম ওটাকে দেওয়া যাবে না, আর এবং দেওয়া যাবে না। মানে যেরকম মনে করো যে 1 লিটার ভাতের ফ্যান আছে, আর একটু 1-1.5 লিটার জল ওর মধ্যে দিয়ে দিলাম। যদি বড় গাছ হয়, বড় গাছ হয়, দীর্ঘস্থায়ী গাছ হয়, তাহলে ওটার মধ্যে সব খাবারই দেওয়া যাবে ঠিক মতো, অসুবিধা হবে না। আরেকটা কথা হচ্ছে যে তরল যে সার আছে, যেরকম তরল সার কি হয়, যে গাছের গ্রোথের জন্য, আমি গাছ লাগালাম মোটামুটি 1-1.5 মাস হয়ে গেল, তখন থেকে আমাকে তরল সার দিতে হবে। তরল সার কি দিতে হবে, তখন কি হয়, গাছের পাতা লালচে লালচে এগুলো, তখন পাতার কিন্তু নাইট্রোজেনের দরকার আছে। নাইট্রোজেন থেকে আসবে সরিষার খোল। আচ্ছা আচ্ছা, সরিষার খোলটা ভিজানোর আমি একবার বলে দিচ্ছি, অনেকে জানে তবু আমি বলছি। সরিষার করো 1:10, ওটার হচ্ছে রেশিও। আচ্ছা, 1:10 রেশিও। এটাকে দুবার কিন্তু করতে হবে, একবার করতে হবে। প্রথমবার যদি আমি মানে 100 গ্রাম যদি খোল ভিজাই, তাহলে 100 গ্রাম খোল আমাকে 1 লিটার জলের মধ্যে ভিজাতে হবে, তাহলে 1:10 হয়ে গেল। এখন ওই 1 লিটার যখন জলটা হয়ে গেল, ওটার মধ্যে 10 লিটার জল মিশাতে হবে। আচ্ছা আচ্ছা, প্রয়োগ করার সময় 10 লিটার দিতে হবে। আর সরিষার খোলটা কি হচ্ছে, এই যে সরিষার খোলের ব্যাপার, তরল সার, আজকে সরিষার খোল আমি ভিজিয়ে দিলাম, কালকে জলটা ঢাললে হবে না। সরিষার তেলে 2-3টা লক্ষণ আছে। 2-3টা লক্ষণ কি হচ্ছে, যে আগে আমরা জানতাম যে সরিষার খোল ভিজালে 2 দিন 3 দিন পর্যন্ত তেলের গন্ধ বেরোবে সরিষার তেলের। সেই তেলের গন্ধটা যখন শেষ হয়ে যাবে, তখন একটা পচা গন্ধ বেরোবে। পচা গন্ধ যখন বেরোবে, তখন ওটা কিন্তু পুরা ফেগমেন্টেশন ওইটা হয়ে যায় এবং ওটা তৈরি হয়ে গেছে। আর আজকাল স্টাডিতে আরো এখন দেখা যাচ্ছে যে সরিষার খোলে যত বেশি পচানো যাবে, তত বেশি লাভ বেশি। আচ্ছা, এটা কি করতে, যাদের বাড়িতে বেশি গাছ আছে, যাদের বাড়িতে 20, 50, 100, 200 গাছ আছে, তাদের জন্য অসুবিধা নাই। কিন্তু যাদের বাড়িতে বেশি গাছ আছে, মনে করে যে আমার বাড়িতে হলে 1000, 1500 গাছে তো আর একবার খোল ভিজিয়ে দেওয়া যাবে না, অত বড় পাত্রও নেই। তো তখন আমি কি করব, ওটাকে অল্টারনেট কি করব, যেরকম 1 কেজি আজকে ভিজিয়ে দিলাম, আজকে ভিজিয়ে দিলাম, 10 দিন পরে ওটা দিয়ে দিলাম। কিন্তু কি করব, যেরকম 10 দিন পরে যে দিলাম, আজকে 1 কেজি ভিজাবো, কালকে 1 কেজি ভিজাবো, পরশু 1 কেজি ভিজাবো, 10 দিন পর্যন্ত ভিজাবো 10 কেজি। তাহলে আমার কি হবে, একদম রুটিনে সমস্ত গাছ খাওয়া পেয়ে যাবে। আচ্ছা, তারপর আরো একটা কথা আছে, যে সরিষার খোলটা কিন্তু ছেঁকে দিতে হবে।
আচ্ছা আচ্ছা। ছেঁকে দিতে হবে। আর ছেঁকে দেওয়ার পরে যে ওর ভিতরে যে খোসাটা থাকবে ওই খোসাটা ফেলে দেওয়া যাবে না এবং ডাইরেক্ট কোনো গাছে দেওয়া যাবে না, ওটা আবার এগেইন কম্পোস্টে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে কাকুর কাছ থেকে যা শুনে বুঝলাম যে কোনো কিছুই কিন্তু ফেলা নয়, মানে আমাদের ঘরের রোজকার যে যাবতীয় শাক সবজি খোসা এগুলো সবই আমরা কিন্তু কম্পোস্ট হিসেবে গাছের জন্য ব্যবহার করতে পারি। আর শুধু তাই নয়, এগুলো গাছে দিলে ভীষণ দীর্ঘমেয়াদী ফল লাভ পাওয়া যায়। কাকু খুব সুন্দর করে তরল সার কম্পোস্ট, যেটা একটু সলিড টাইপের, সেটাও প্রয়োগবিধি কিভাবে হচ্ছে সেটা কিন্তু কাকু খুব সুন্দর করে আমাদেরকে শোনালো। এবং নতুন বাগানীদের জন্যও কিভাবে সর্ষের খোল থেকে মানে সর্ষের খোলটাকে তরল সারে রূপান্তরিত করব, আর ড্রাই যেটা সলিড পার্ট বেরোচ্ছে সেটা আমরা কিভাবে আবার কম্পোস্ট করব, এই সব কিছু কিন্তু খুব সুন্দর করে জেনে নিলাম। আর বাগানীদের জন্য আমি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে, সেই কথাটা আমি বলছি। সেটা হচ্ছে যে গাছ কত তাড়াতাড়ি সারটাকে গ্রহণ করবে, খাদ্যটাকে গ্রহণ করবে এবং কি কি প্রকারে গ্রহণ করে। আমি তো সমস্ত বিস্তারিত আলোচনা করলাম যে গাছের গোড়ায় সার দিতে হয়, আমরা সাধারণত দিলাম। কিন্তু একটা কথা হচ্ছে যে গাছ কিন্তু শেকড় দিয়ে তো সার গ্রহণ করেই করে, গাছ কিন্তু পাতা দিয়েও সমস্ত কাজ হয়, যেরকম আমরা কি বলে ওই ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, সেই জিনিসটা করে পাতার দ্বারা। তাহলে কি হবে, আমি যদি গাছের সবচেয়ে উপকার যদি পেতে যাই, যেরকম আছে নিম খোল, সরিষার খোল, বাদাম খোল, এগুলো ভিজানো, এই ভিজানোগুলো কি করে, যেরকম ভাতের প্যান, চালের গুঁড়া কিংবা পেঁয়াজের খোসা ভিজানো, রসুনের খোসা ভিজানো, এগুলোকে আমরা ডাইলিউট করে কিন্তু ওটাকে আমরা পাতায় স্প্রে করতে পারি। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ, পাতায় যদি আমি স্প্রে করি, তাহলে পাতা দিয়ে যেহেতু খাদ্য তৈরি করে, তাহলে সে কিন্তু খাদ্যটাকে খুব তাড়াতাড়ি অবজার্ভ করে নিতে পারবে। একদমই তাই, সে করতে হবে। যেরকম নাইট্রোজেনের জন্য আমরা ব্যবহার করি সরিষার খোলের লিকুইড কিংবা সরিষার খোল, আমি যদি মাটি তৈরি করি, সেই জিনিসটাকে মাটি তৈরি করলে ওটাকে আমি ডাইরেক্ট সরিষার খোলটা দিব, আর গাছে দেওয়ার জন্য তাড়াতাড়ি দেওয়ার জন্য জল করে দিব, জল মিশিয়ে দিব। আর আরো একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিচ্ছি, সেই ইম্পর্টেন্ট কথা এটা হচ্ছে যে যাদের বাড়িতে ব্যবস্থা আছে, মানে 10, 20, 50 যে কোনো গাছ হোক না কেন, মাটি কমসে কম 2 মাস 3 মাস আগে থেকে তৈরি করে রাখবে। আচ্ছা, যে আমি জানি আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত করি যে শীতের দিনে লাগাবো। যারা শীতের দিনে গাছ লাগাবে, যারা সেপ্টেম্বর থেকে গাছ লাগানো শুরু করবে, তাদের মাটি মে জুন মাসে তৈরি করে রাখবে। আচ্ছা আচ্ছা, এটা কারণটা কেন? এই যে আমরা যেই জিনিসগুলো, উপাদানগুলো আমি এতক্ষণ বললাম যে দিলাম, যে নিম খোল, হাড়ের গুঁড়ো, সরিষার খোল, আরো এই যে ভার্মি কম্পোস্টটা করতে হয় না, কিন্তু এই যে আমরা যেগুলো যে মিশ্রণটাতে দিলাম, সেই মিশ্রণটা একটু অবজার্ভ করতে 2 মাস 3 মাস 6 মাস লাগবে। আচ্ছা, তাহলে ওটা অবজার্ভ করতে পারে। মানে মাটিটা রেডি থাকলে 2-3 মাসে মাটিটা গাছে ব্যবহারের জন্য একদম পরিপূর্ণ হয়ে যায়, এবং তারপরে আমরা যে কোনো গাছে পরিপূর্ণ হয়ে যাবে। তারপর আমরা কি করি, যে যেরকম কি হয়, যে আমি যদি গাছে যেরকম খোল, সমস্ত ধরনের খোল দিলাম, আরো অনেক কিছু দিলাম, আমরা চুন মিশাই, এটা আছে, তো সেই জিনিসগুলো যদি দেই, তখন কি হবে, যখন আমি ওটাকে ব্যবহার করব, তখন সামান্য আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারি। দিয়ে দিলাম। ভার্মি কম্পোস্ট এবং কম্পোস্ট সার দিলে কোনো অপকার নেই, বেশি দিলেও কোনো অপকার নেই। আচ্ছা, কাকুর কাছে আর একটা জিনিস আমি জানতে চাইছি, আমরা তো গাছে যখন পোকামাকড়ের আক্রমণ হয়, তখন আমরা রাসায়নিকভাবে বাজার চলতি অনেক রকমের উপাদান আমরা পাই, সেগুলো প্রয়োগ করি। তো যদি জৈবভাবে এটা দমন করার জন্য, পোকা দমনের জন্য জৈব উপায় কি হতে পারে? জৈব উপায় হতে পারে, এটা ছোট কথায় এখন বলা যাবে না, আরো কোনো একদিন পডকাস্টে তোমরা ডাকবে, আমি জৈব রাসায়নিক এবং জৈব সার, জৈব রাসায়নিক তৈরি করার বলবো, কারণ এটা ছোট সাবজেক্ট নয়। তো সাধারণত আমি একটা ছোট্ট তাও টিপস বলে দিচ্ছি, যেরকম কিরকম আমাদের কি হয়, লঙ্কা গাছ, বেগুন গাছ, এই সমস্ত গাছে কি হয়, পাতা কুঁকড়ে যায়, কিংবা পাতার নিচে ছোট 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 পোকা দেখা যায়। তার জন্য কি করবে, সাধারণত কি হবে, যে সামান্য 1 চামচ যে কোনো আমাদের আর কি ডিশওয়াশার কিংবা শ্যাম্পু, আর একটা পেঁয়াজ, এই 2-4 কোয়া একটা রসুন,
আর করে ওটাকে পেস্ট করে নেবে, পেস্ট করে পেস্টটাকে জলে ভিজিয়ে দিতে হবে। আচ্ছা 1 লিটার জলে ভিজিয়ে দিয়ে আর ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়া, আচ্ছা লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে 3-4 দিন ভিজাতে হবে। ভিজানোর পর ওটা ছেঁকে স্প্রে করলে কিন্তু অনেক ইনসেক্ট মরে যায়, আচ্ছা আচ্ছা অনেক কিছু মরে যায়। এটা ছোট্ট একটা টিপস বললাম, বাকি আরো নানানভাবে তৈরি করা আছে। কারণ যেরকম রাসায়নিকগুলো তৈরি করছে, রাসায়নিক হচ্ছে সিনথেটিক জিনিস, রাসায়নিকটা তৈরি করছে সমস্ত কেমিক্যাল দিয়ে, আর আমরা এটা তৈরি করছি কি মানে প্রকৃতি থেকে পাওয়া জিনিস দিয়ে, প্রকৃতির জন্য জিনিস আমরা তৈরি করছি। একদমই তাই। হ্যাঁ। খুব ভালো লাগলো কাকুর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, বিভিন্ন ধরনের সারের নাম, তাদের প্রয়োগবিধি এবং গাছের জন্য কোনটা কতটা উপকারী সবই কিন্তু আমরা জেনে নিলাম। অভিজ্ঞ বাগানি যারা রয়েছেন তাদের জন্য তো উপকার হবেই, সাথে সাথে কিন্তু নতুন বাগানিদের যে ভুলগুলো হয়, যে ভুলগুলো থেকে গাছ নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু এই টিপসগুলো ভীষণ কার্যকারী। অনেক গাছ করো তোমরা, আর আমাদের বাগান বন্ধুর ফেসবুক গ্রুপে জয়েন করো, বাগান বন্ধুর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং মোর শেয়ার, লাইকস অ্যান্ড কমেন্টস করো।